ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা একটা বিশ্বকাপ ফাইনাল হবে। আমার কাছে মনে হচ্ছে নেইমারের এই কথাটা একটু পপুলিস্ট কথাবার্তা। মেসি রোনালদোর পরের নামটি কিন্তু আমরা নেইমারই বলি। সবশেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে। আমি এই ব্রাজিল টিম থেকে সর্বোচ্চ আমি সেমিফাইনাল প্রত্যাশা করি। ব্রাজিল আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 এর টিম। ব্রাজিলের আপনার কি মনে হয়? নেইমারের বয়স হচ্ছে 34 and this is going to be his last world cup. কারণ সাবধানের নেইমার। উই হ্যাভ এ ড্রিম। আমাদের একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, যখন বিশ্বকাপের কথা ভাবতাম যে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা একটা বিশ্বকাপ ফাইনাল হবে অথবা বিশ্বকাপে অন্তত দেখা হবে, কিন্তু সেই স্বপ্নটা কখনো পূরণ হয়নি। এখন এই স্বপ্নের ভাগিদার আরেকজন আসছেন, তিনি হচ্ছেন নেইমার। নেইমার বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে বলেছেন তিনি বিশ্বকাপটা খেলতে চান। এবারে তিনি বললেন তিনি বিশ্বকাপটা ফাইনাল খেলতে চান এবং সেই ফাইনালে যাতে তাদের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হয়। এখন তিনি বিশ্বকাপে খেলবেন কিনা এটাই আসলে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের জানি না উত্তর দিতে পারবো কিনা, বাট একটু আলোচনা করার জন্য আমরা আজকে হাজির হয়েছি। নিশ্চয়ই। সো দ্য ওয়ার্ল্ড কাপ ইজ ব্যাক এবং মিরহান মাসুদও ইজ ব্যাক ইন হিজ ফর্ম। যে লোকটা এইখানে প্রোগ্রামে ঢোকার আগে একটা হলুদ কালারের জার্সি খুঁজতেছিল, সো তার কাছ থেকে কি আমরা প্রত্যাশা করতে পারি। এবং যাই হোক, বিষয়টা যেহেতু শুরু হয়েছে নেইমার নিয়ে, এখানে একটা কথা আমার বলতে ইচ্ছা করছে। নেইমার যে কথাটা বলেছে, মানুষ যখন কোনো কিছু নিয়ে একটু কনফিউজ থাকে, সে জানে না আসলে কি হতে যাচ্ছে, তখন একটু পপুলিস্ট কথাবার্তা বলে। আমার কাছে মনে হচ্ছে নেইমারের এই কথাটা একটু পপুলিস্ট কথাবার্তা। অনেকটা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সময়ে আপনারা শুনেছেন সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তিনিও চাইলে অন্যদের মতো পপুলিস্ট কথাবার্তা বলতে পারতেন বা পারেন, কিন্তু আসলে তিনি সেটাই বলতে চান যেটা দায়িত্বর মধ্যে পড়ে তার। সো এক্স্যাক্টলি নেইমারের ক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে হি ইজ নট শিওর। সো একটু পপুলিস্ট কথাবার্তা বলা, ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হবে, সেখানে তিনি খেলবে, যেটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় তিনি আসলে আমাদের সঙ্গে খুব বেশি রিলেট করতে পেরেছেন। সো নেইমার বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না সেই বিষয়টা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করছে অন কোচ। এবং এইটাই বিউটি অফ ফুটবল রাহান। আমার এটা যে এত ভালো লাগে ভাই, তুমি যত বড় সুপারস্টার হও, যত বড় নাম নামাও, তুমি এসে ওয়ার্ল্ড কাপের আগে কোনো নাটক করতে পারবা না যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো কি খেলবো না ভাবছি, আমার এই সমস্যা সেই সমস্যা, যেটা বাংলাদেশে হরহামেশা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসে ক্রিকেটে, এবং প্রচুর আমরা ক্রিকেটারদের এরকম নাটক দেখি, এবং সেটা খুব ফেমাস ক্রিকেটারদের। ফুটবলের নেইমার কি আসলে খুব নাটকীয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন? নেইমার নাটকীয়তার মধ্যে একটা সময় গিয়েছেন, ওই যে নাটক করতেন মাঠে, করতে করতে তার এত সিরিয়াস ইনজুরি হয়ে গেছে। সবশেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে, সেখানেই তার লিগামেন্টের একটা বড় সড়ো ইনজুরি হয়, যেটার জন্য তার অপারেশন লাগে, এবং তারপর থেকে তিনি ন্যাশনাল টিমের বাইরে, এবং এখনো তিনি নট 100% ফিট। 100% ফিট না, হ্যাঁ এটা ট্রু। বাট ব্রাজিল এমন একটা দল যেই দলে হচ্ছে আপনার এরকম ক্যারিশমেটিক এবং একই সাথে আপনার ট্যালেন্টেড প্লেয়ারের অভাব থাকলে ওই দলটা আসলে কখনোই আপনি মানে যদি আপনি ফুললি ফিট 25 জন ব্রাজিলিয়ান ফুটবলার দিয়ে খেলান, যারা হচ্ছে ইউরোপিয়ান ফুটবল খেলে অভ্যস্ত মূলত, তাদের দিয়ে আসলে ব্রাজিলিয়ান ফুটবলটা আসে না। যেমন আমি একটা উদাহরণ দিই, 2014-15 সালের দিকে আপনার চেলসিতে 3 জন ব্রাজিলিয়ান খেলতেন একই সাথে, অস্কার রামিরেজ এবং উইলিয়ান। এই যে এই কোরামটা কখনো ব্রাজিলিয়ান রূপ নিতে পারেনি। ব্রাজিলিয়ান ফুটবল আমরা যেটা দেখে এসেছি, খুব ফাস্ট ফরওয়ার্ড মুভিং ওয়ান টাচ ফুটবল, সেই ফুটবলটা কিন্তু দিন শেষে নেইমার, ভিনিসিয়াস এরাই খেলেছেন। সো আপনি যখন আবার দেখবেন একই সাথে নেইমার ইনজুর্ড না, ফিট আছেন, কিন্তু নেইমারের আগে আমি হলে প্রাধান্য দিতাম হচ্ছে রড্রিগো এবং এস্তাভিওকে। এই দুজনে কিন্তু ইনজুর্ড, এবং এই দুজনের ইনজুরি হচ্ছে কোর ইনজুরি। নেইমারটা কিন্তু কোর ইনজুরি না, তার অপারেশন হচ্ছে 2023 সালে, তার রিহ্যাব হয়েছে, তিনি এখন সুস্থ, তিনি এখন স্যান্টোসের হয়ে খেলছেন। ইভেন স্যান্টোসের কোচও বলছেন হি ইজ গেটিং প্রিটি মাচ রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এবং আশেপাশের কথাবার্তা যদি আমি বলি, হ্যাঁ নেইমারকে অনেকেই সাপোর্ট করবেন ব্রাজিলিয়ান দৃষ্টিকোণ থেকে, কারণ নেইমার হচ্ছে ব্রাজিলের সেই প্রিন্স বা জেনারেশনাল বয়, যাকে হচ্ছে ব্রাজিলিয়ানরা অনেকদিন ধরে স্বপ্ন দেখে ফ্ল্যাগ বিয়ারার। এবং এখানে একটা ব্যাপার আছে, প্রতিটা জাতিগোষ্ঠীর একটা শেষ একটা ব্যাপার আছে। যেমন শাহরুখ খান মাঝে মধ্যে কিছু ইন্টারভিউতে বলে থাকেন হি ইজ দ্য লাস্ট অফ দ্য স্টার্স। এই কথা দিয়ে তিনি মিন করেন এই যে তারকাদের প্রতি যে মানুষের আগ্রহ, তারকাদের বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা, তারকাদের জন্য পাগল হয়ে যাওয়া, এই পাগলামি, এটা কিন্তু আপনি এই জেনারেশনের কোনো নায়কের জন্য দেখবেন না, এটা কখনো হবে না। এবং এই জেনারেশনের মানুষও আসলে অতটা, যে কারণে মেসি বা রোনালদোর চেয়ে আপনি পরিসংখ্যান বলেন, মানে সক্ষমতা এক জিনিস, আবার একই সাথে অর্জন বলেন, সব দিক থেকে নেইমার এত পিছিয়ে থাকার পরও মেসি রোনালদোর পরের নামটি কিন্তু আমরা নেইমারই বলি, মদ্রিচ বলি না, আমরা বেনজেমা বলি না, আমরা এমবাপেও বলি না। কারণ এটা হচ্ছে আপনার জেনারেশনাল স্টারডম থেকে জিনিসটা আসছে। নেইমার যদি বিশ্বকাপ না খেলে, হ্যাঁ ব্রাজিল হয়তো, হ্যাঁ আমি এই ব্রাজিল টিম থেকে সর্বোচ্চ আমি সেমিফাইনাল প্রত্যাশা করি, টু বি অনেস্ট, অনেক বেশি প্রত্যাশা এটাও আমি মনে করি। ব্রাজিল
আপনি ব্রাজিলের আপনার কি মনে হয়? ব্রাজিল আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16-এর টিম। রাউন্ড অফ 16 টিম, আচ্ছা। জানি না অনেকে একমত হবে কিনা। আচ্ছা, বাট নেইমার সম্পর্কে অ্যাকচুয়ালি রায়হান যে কথাগুলো বলেছে আমি মোটামুটি একমত, কিন্তু নাও কামিং ব্যাক টু রিয়ালিটি, নেইমার তার লাস্ট ম্যাচ খেলেছে কোপা সুদামেরিকানা বলে, যেটা হচ্ছে এগেনস্ট সান লরেঞ্জো অ্যান্ড আর্জেন্টাইন টিম, সেখানে গিয়ে ড্র করে এসেছে। নেইমারের এই খেলাটা নিয়ে তার কোচ, ব্রাজিলিয়ান কোচ কুকা, তিনি খুবই হাইলি রেট করেছেন, বলেছেন নেইমার ইজ ইমপ্রুভিং, বিশেষ করে সেকেন্ড হাফে সে খুব ভালো খেলেছে, এবং নেইমারের তিনি মনে করেন যে জাতীয় দল মানে ওয়ার্ল্ড কাপের আগে আগে সে হি উইল বি মোর স্ট্রঙ্গার। এটা হচ্ছে তার কোচের বক্তব্য। নাও দ্য ফ্যাক্ট, স্ট্যাটিস্টিক্স কি বলছে? স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই পুরো ম্যাচে নেইমার একটা মাত্র শট নিতে পেরেছেন। পুরো ম্যাচে নেইমার ধরুন 8বার ডুয়েলের মধ্যে 6বারই হেরেছেন, বল দখল করতে পারেননি মাত্র 2বার। ড্রিবলিং, সফল ড্রিবলিং করেছেন 5টার মধ্যে মাত্র 1টা, মানে 4টা দিনের ব্যাপার। সো এই সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়ার পরে একটা প্রশ্ন মাথায় আসে, সেই প্রশ্নটা আমি আপনাকে এবং অডিয়েন্সদেরও করতে চাই। ধরুন এই নেইমারকে এবার আমরা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের একটা গ্রেট সেমিফাইনাল দেখে ফেলেছি, চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে বেশি গোলের সেমিফাইনাল, বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। সেই ম্যাচটাতে যদি আপনি নেইমারকে নামিয়ে দেন, নাও ফিগার ইট আউট বা পিকচার ইট যে নেইমার খেলছেন এই ম্যাচটাই, তাহলে আপনার কাছে মানে এটা মানে হাউ ডু ইউ সি নেইমার ইন দ্যাট ম্যাচ? আচ্ছা, ওই ম্যাচে নেইমার নাই, নেইমার থাকলে কি হতো আমি জানি না। না, এটা বলা একটু প্রাসঙ্গিক, না ইমাজিনেশন হলে এটা প্রাসঙ্গিক, আমি একটু বলে নিই, শেষ করি। সেটা হচ্ছে এই প্রশ্নটা করেছেন অ্যাকচুয়ালি একজন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার, এবং সে এখন বেশ ফুটবল পণ্ডিত, কমেন্টেটর হিসেবে কাজ করে। তার নাম হচ্ছে ওয়াল্টার ক্যাসাগ্রান্ডা, যিনি ব্রাজিলের হয়ে অল্প কয়েকটা ম্যাচ খেলেছেন। তিনি এই কথাটা বলেছেন যে তাহলে নেইমার হতো হেডলেস চিকেন, সে এদিক সেদিক ঘুরে বেড়াতো, বল আসতো না তার কাছে, এবং এই নেইমারকে তিনি ওয়ার্ল্ড কাপে রাখা মনে করেন যে এই নেইমার ওয়ার্ল্ড কাপ দলে ডিজার্ভ করেন না। তবে তিনি এটাও বলেছেন এই ডিসিশনটা করছেন। সো এই কারণে আমি প্রসঙ্গটা তুলেছি। ওয়াল্টার কাসাগ্রান্ডা। আচ্ছা, পাকিস্তানি ক্রিকেটের ট্রেন্ড দেখবেন, পাকিস্তানের ক্রিকেটে যখন কোনো কিছু খুব নেগেটিভ সময় যায়, তখন তাদের হয়ে আপনার অ্যানালাইসিস করতে আসে হচ্ছে সালমান বাট, এবং সালমান বাট অ্যানালাইসিসে বলে বেশিরভাগ সময় যে আমরা আহমেদ শেহজাদ অথবা মোহাম্মদ আসিফও চলে আসতে পারে, ঠিক আছে? এরা এসে হচ্ছে বলে যে দেশের প্রতি নাকি তাদের খুব মানে প্লেয়ারদের মধ্যে খুব ইসের অভাব দেখতেছে দেশের প্রতি তারা, ঠিক আছে? সো আপনি যার কথা বললেন ওয়াল্টার, again I think you should Google it and search it for yourself. He was a forward. Mr. Walt is a রায়হান, আমি বলি এটা না, এই ক্ষেত্রে না তাকে ফুটবলার হিসেবে না, সে পণ্ডিত হিসেবে, কমেন্টেটর, বিশ্লেষক হিসেবে পণ্ডিত তো কোথায় ঝেড়েছে, এবং 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 আমার মনে হয় তার এই কথার যথেষ্ট ভ্যালু আছে। কিন্তু আলাপে নিয়ে আসেন, বসুন্ধরা কিংসের বুঝবে না। আচ্ছা, তো যে আচ্ছা ইংরেজি না বুঝুক সমস্যা নেই, নেইমারের ক্যারিয়ারকে, নেইমারের অর্জন যা কিছু থাকুক, সেটাকে যে ব্যক্তি এক ম্যাচ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে তার কোনো বক্তব্য আমি নিব না, এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে এক ম্যাচ নেইমার হয়তো, হ্যাঁ আমি মনে করি না নেইমার 100% সেই নেইমার 2022-এর নেইমার বা 18-তে আমরা যে নেইমারকে দেখেছি ওইটা খেলতে পারবে। নেইমার বিশ্বকাপে ঠিক তার কখনোই তার যেই সামর্থ্য সেটা 100% কখনোই দিতে পারে নাই। নেইমার যদি 23 জনের মধ্যে থাকে, আপনি 23 জন প্লেয়ারকে তো খেলাচ্ছেন না, আপনি নেইমারকে 30 মিনিটের জন্য নামান। নেইমার হচ্ছে এমন একজন ফুটবলার যার একটা ইনফ্লুয়েন্স আছে। ব্রাজিলের এই টিমটাতে মিসিং লিঙ্কটা হচ্ছে ইনফ্লুয়েন্স। কার্লোর মতো কোচ আসছে, বিগ কোচ। ভিনিসিয়াস আছে, মিডফিল্ডে ক্যাসেমিরো আছে, ব্যাকে মিলিটাও নাই, বাট মার্কুইনোসের মতো প্লেয়ার আছে। টিমটা সামঞ্জস্যের হিসাবে ঠিক আছে। এখনো পর্যন্ত কিন্তু ব্রাজিলের যারা হচ্ছে বিশ্বের সেরা দল, ওরা কখনো বিশ্বকাপ জিতে নাই, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ব্রাজিলের যেটা 82, 98 মানে টপ যে দলগুলো, ওগুলো কখনো বিশ্বকাপ জেতে নাই। সো আপনি ব্রাজিলকে কখনো জাস্ট ওদের স্কোয়াড ফরমেশন বা স্কোয়াড পাওয়ার দিয়ে হিসাব করলে হবে না। আবার ধরুন মিলিয়ন, ওই যে মাঝে মধ্যে আমরা কিছুই দেখি না স্পোর্টস মার্কেটের যেটা, যে কোন স্কোয়াডের মার্কেট ভ্যালু কত বেশি, মার্কেট ভ্যালুর হিসেব করলে আমার মনে হয় স্পেন ফ্রান্সকে কেউ বিট করতে পারবে না এই মুহূর্তে, ওদের যে দল এবং বিভিন্ন ক্লাবে যারা খেলছেন। আপনি জাস্ট ফ্রান্সের টপ 3 দেখেন, এমবাপে, ডেম্বলে, ওলেইস, মানে আপনি যে পিএসজি ভার্সেস বায়ার্নের কথা বলছেন, ওই পিএসজি ভার্সেস বায়ার্নের অর্ধেকই এখানে চলে আসবে এরা। সো মানে ওই দিক থেকে হিসাব করলে এটা আসলে মার্কেট ভ্যালুর ব্যাপার না। নেইমারকে আমি রাখার পক্ষে এই কারণ হচ্ছে নেইমার হচ্ছে একজন ইনফ্লুয়েন্সিয়াল ফুটবলার ব্রাজিলিয়ান দৃষ্টিকোণ থেকে। একই সাথে নেইমার যদি 10 মিনিটে একটা দুইটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পারে, ওর ওই 20টা গোল জেতার দরকার নাই,
অন্য Okay. ওই যে 5টা ড্রিবল Fair করার enough. দরকার নেই, একটা ড্রিবল করবে একটা গোল। যেমন ক্রোয়েশিয়ার বিপক্ষে যদি ম্যাচটা আপনি কল্পনা করেন 2022 সালে যেই ম্যাচটা ব্রাজিল পেনাল্টি শুটআউটে হেরেছিল, 105 মিনিটের দিকে নেইমারের একটা ম্যাজিক্যাল মোমেন্টে গোল হয়ে গিয়েছিল এবং ওইখান থেকেই খেলা, যদিও ব্রাজিল পরে গোল হজম করে, বাট বাট ইয়া অফকোর্স নেইমারের ওই ইম্প্যাক্টটা থাকে তিনি যখন মাঠে থাকেন, এবং বিশেষ করে তার ওই ধরনের মিডফিল্ড থেকে ডি বক্সের মধ্যে নেইমারের যে যাওয়াটা ড্রিবলিং করে এবং গতি দিয়ে হুট করে ঢুকে যাওয়া, সেটা বল বানিয়ে দেওয়া বা গোল করানোর ক্ষেত্রে নেইমার ওই একটা দুটো মোমেন্টই আসলে হয়তো ম্যাচের অনেক সময় মোড় করিয়ে দেয়। কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি যে এই ডিসিশনটা কোচ কার্লো আনচেলত্তির, আমি একটু কোট আনকোট বলি, তিনি বলেছেন যে এই মুহূর্তে আমি নেইমারকে দলে নিচ্ছে না, কারণ 2023-এর পর থেকে কেন নেইমার দলে নেই এতদিন ধরে। তিনি সেই আবার সিরিয়াতে ফেরত গেছেন, সেখানে সান্তোসের হয়ে খেলছেন, ব্রাজিলিয়ান ফুটবলে। হ্যাঁ ব্রাজিলিয়ান ফুটবলে ফেরত গেছেন, রাইট। সো ওটাও মনে হয় সিরিয়াই বলে ব্রাজিলিয়ান ফুটবলকে, বা লিগ, এই হোয়াট এভার। আচ্ছা, সো তিনি হচ্ছে ন্যাশনাল টিমে নেই, এবং কার্লো আনচেলত্তিকে এই প্রশ্নটার উত্তরে তিনি বলেছেন কোট আনকোট যে এই মুহূর্তে নেইমারকে তিনি নিচ্ছেন না, কারণ তিনি দেখেছেন নেইমার নট 100% ফিট, বাট ওয়ার্ল্ড কাপ দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। ঠিক এরকমই একটা কথা বলেছেন কার্লো আনচেলত্তি, অর্থাৎ ওয়ার্ল্ড কাপের জন্য নেইমার বিবেচনায় আছেন। এখন এটা সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত, তিনি নেবেন কে নেবেন না। হ্যাভিং সেইড দ্যাট, নেইমারের মাপের প্লেয়ার, বা এটা সবসময় হয়, বিশেষ করে ব্রাজিলে একটা ভয়াবহ ইনফ্লুয়েন্স থাকে অডিয়েন্সের, দর্শকদের, ফ্যান সেখানে একটা বড় স্টেক হোল্ডার, এবং তাদের একটা বাড়তি প্রেশার তো থাকেই, যেটা আমার ধারণা কোচ এবং টিম ম্যানেজমেন্টকে অনেক সময় টাচ করে। হ্যাঁ, নট নেসেসারিলি বাংলাদেশ ক্রিকেটের মতো যে সোশ্যাল মিডিয়া ড্রিভেন টিম দিতে হয়, কিন্তু ব্রাজিলে স্টিল ইট উইল ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট এই ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। নেইমারের একজন সতীর্থ আছেন যিনি নিজেও তার ওয়ার্ল্ড কাপের দলে জায়গা নিয়ে সন্ধিহান, এবং তিনিও এই 2023 সালেই সবশেষ ন্যাশনাল টিমে খেলেছেন। তিনি হচ্ছেন অ্যান্টনি, এই মুহূর্তে রিয়াল বেটিসের হয়ে খেলছেন এবং দুর্দান্ত খেলছেন বলতে হয় এই সিজনটা তার। তিনি নিজে যেরকম ওয়ার্ল্ড কাপ দলে ফিরতে চান, এবং তিনিও বলেছেন যে নেইমারের অবশ্যই ওয়ার্ল্ড কাপ দলে থাকা উচিত, এবং নেইমারের মাপের প্লেয়ার ছাড়া ব্রাজিলের ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত না। এবং এইটা হচ্ছে আরেকটা অ্যাড অন করছে যে তার সতীর্থরা, ইনফ্যাক্ট ধরুন একেবারে যারা রানিং টিমে আছেন ব্রাজিলের, যে নামগুলো আমরা বলছি, ভিনিসিয়াস, কেউই কিন্তু প্রত্যেকেই চান যে নেইমার দলে থাকুক বা তার বিভিন্ন সময় তার সঙ্গে খেলা। ইভেন এমবাপ্পেও কেউ কখনো কখনো কেউ যদি প্রশ্ন করে, তিনিও একই কথা বলেন যে নেইমার ইজ নাট অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার ইন ফুটবল। সো সেই সমস্ত কিছুই নিশ্চয়ই একটা না একটা প্রভাব ফেলবে। রায়ান, কি মনে হয় যে সেসব জিনিসও আসলে বিবেচনা আসবে কার্লো আনচেলত্তির চূড়ান্ত দল ঘোষণার সময়? না, কার্লো আনচেলত্তি অনেক প্র্যাকটিক্যাল একজন কোচ আমার কাছে যেটা মনে হয়েছে, এবং তিনি যেহেতু রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো মানে বিশ্বজয়ী ক্লাবগুলোর ম্যানেজ করেছেন, কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট আর ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্টের মধ্যে একটু পার্থক্য আছে অবভিয়াসলি। আমি কার্লো আনচেলত্তির প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলি, আমি সবসময় চাই ব্রাজিলে যাতে একজন ব্রাজিলিয়ান কোচ আসে। এটা ঐতিহাসিকভাবেই ব্রাজিলের সাথে অনেক বেশি আপনার সামঞ্জস্যপূর্ণ, এবং ব্রাজিলকে প্রত্যেকটা ক্লাবের যেরকম কালচার বুঝতে হয়, যেমন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কালচার যেভাবে বোঝেন, ব্রাজিলের কালচারটা ডিফারেন্ট। ব্রাজিলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু, অনেক চিন্তা। প্রবাবলি ডিসিপ্লিনের ক্ষেত্রে অনেক কিছু আপনি যখন স্যাক্রিফাইস করতে হয়। রোনালদিনিওকে যখন খেলাবেন, আপনি রোনালদিনিওর মতো করে ভাবতে হবে। আমার এখনো পর্যন্ত ইউবরাজ সিং এবং সৌরভ গাঙ্গুলির একটা খুব ফেমাস কনভারসেশন আছে, দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন। সৌরভ গাঙ্গুলি একদিন ইউবরাজ সিংকে বলেছেন, রাত 11টার মধ্যে তুমি হোটেলে ফেরত আসবা। তো 10টার দিকে সে পায়নি, 11:30টার দিকে পায়নি, 12টার দিকে পায়নি, একটার সময় তাকে একটা ক্লাবে গিয়ে পেয়েছে, সে মোটামুটি ড্রাঙ্ক। তাকে এরকম কাঁধে ধরে নিয়ে রুমে নিয়ে এসেছে, এবং ইউবরাজ সিংকে বেশ বকাঝকা করেছে সৌরভ গাঙ্গুলি, এবং ইউবরাজ সিং এগুলো সব ভুলে গেছে, কারণ সে রাতে ড্রাঙ্ক ছিল। পরের দিন সকালে অস্ট্রেলিয়ার সাথে ইউবরাজ সিং 83 রানের একটা ইনিংস খেলেছে, এবং সৌরভ গাঙ্গুলি এটা নিয়ে হাসাহাসি করছিল যে আমি যদি ইউবরাজকে ইউবরাজের মতো থাকতে না দিই, সে হয়তো তার নিজের খেলাটাই খেলতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। রাইট। সো ব্রাজিলিয়ান ফুটবলের কালচার আমরা যেটা জানি, এবং সেটা আসলে ফুটবলের, আমি যদি বলি মাঠে আমরা যেটা দেখতে চাই, ব্রাজিলের যে সাম্বার কথা বলা হয়, সেটা আসলে একটা মিসিং, মনে হয় পাজলের একটা মিসিং পিস ব্রাজিলিয়ান ফুটবলে অনেক দিন ধরে, এবং সেই জায়গাটা হয়তো বা পূরণ করতে পারেন নেইমার। আদারওয়াইজ এই দলটার দিকে তাকালে হ্যাঁ, খুবই বেশ কিছু ভালো নাম আছে, কিন্তু ওই যে একটা বড় সুপারস্টার, সেইটাই আসলে মিসিং লিঙ্ক ব্রাজিলের, যেটা সবসময় থাকে, এবং সেইটা কি নেইমার হতে পারেন কিনা, এগেইন এখনো আসলে দল ঘোষণার অনেকটা বাকি, এবং নেইমারকে আমার ধারণার অনেক কিছু প্রুভ করতে হবে। কিন্তু এই মুহূর্তে নেইমারের সম্পূর্ণ চিন্তাটা যে ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক, তার আরেকটা বড় প্রমাণ হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ তার দলের সান্তোসের, যেটা হচ্ছে বলা হয় যে তাদের ক্লাসিকো, ব্রাজিলিয়ান লিগের ক্লাসিকো এগেনস্ট পালমেইরাস, সেই ম্যাচটা তিনি
খেলতে চাইছেন না বা খেলছেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, বিকজ ওই ম্যাচটা হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফে, যেখানে নেইমারের ইনজুরির সংখ্যাটা অনেকটা বেশি বলে তিনি মনে করছেন এবং সাবধানতা বশতই তিনি খেলবেন না, এবং সেটাতে সাপোর্টও আছে তার দলের কোচের, কারণ তারা জানেন যে নেইমার কতটা ইম্পর্টেন্ট ফর দ্য কামিং ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা পর্যন্ত। কিন্তু এই যে নেইমারের সঙ্গে আসলে এত ইনজুরি, এই যে নেইমারের সঙ্গে এত ইনজুরি, ইজ ইট সামথিং, রায়ান, এটার কোনো অ্যান্সার আছে যেটা আসলে সে কি দুর্ভাগা, নাকি ইনজুরি প্রন বেশি, নাকি মাঠে যে তাকে নিয়ে এখনো ট্রল হয়, তিনি বেশি গড়াগড়ি দেন, একটু কেউ টাচ করার আগেই পড়ে যান? না, নেইমারের সমস্যাটা আপনি জানেন, আপনি স্পোর্টস রিপোর্টিং করেন বহু বছর ধরে, ওই যে মেটাটার্সালের সমস্যাটা যে জন্মগত প্রশ্ন করেছে, এবং এটা ডোন্ট টেক ইট পার্সোনালি। হ্যাঁ, না, আপনি যে গড়াগড়ি শব্দটা, আপনি যদি গড়াগড়ি শব্দটা যদি এখানে অ্যাড না করতেন, আমি হয়তো এই কথাটা বলতাম না। না, এটা তো ভাই আমি বলছি যে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়, আমি তো আর বলি না, সোশ্যাল মিডিয়া দেখে রিপোর্টিং করেন না, তাই না? করি না, বাট ইউ নো, মানে আমি আপনাকে চিনি, টেলিভিশনে দেখেছি 2012-13 সাল থেকে, আপনি আমার সিনিয়র, এবং দীর্ঘদিন আমি দেখেছি আপনার মানে পদচারণা অনুসরণ করে আমরা যারা রিপোর্টিং করি, আমরা শিক্ষণীয় কিছু জানতে চাই। না, আমি যেটা শিখতে চাই আপনার কাছ থেকে, যেহেতু একজন সিনিয়র সাংবাদিক আপনি, সো আমি যেটা জানতে চাই হচ্ছে নেইমারের যে মেটাটার্সালের সমস্যা, এটার কথা তো আপনি জানেন, যে পায়ের পাতার যে এটা, এবং যেই কারণে আপনি যে দেখেন যে সে গড়াগড়ি খাচ্ছে, সে ওই জায়গার ইনজুরি থেকে বাঁচার জন্য তাকে যখন ট্যাকেল দেয়, সে আগেই সেলফ কশন থেকে একটা লাভ দেয়, এবং পরবর্তীতে ওইটাকে আপনি গড়াগড়ি বা যেটা হিসেবে দেখেন ওইটা হচ্ছে আপনি যদি তার ইনজুরি প্যাটার্নগুলো দেখেন, 2014 ওয়ার্ল্ড কাপে তার যে মেরুদণ্ডে একটা আঘাত পেয়েছিলেন তিনি, এবং তারপরে তিনি আর খেলতে পারেন, তারপরে ব্রাজিলের জন্য দুঃস্বপ্নের ওয়ার্ল্ড কাপ ছিল এটা, এবং তার ইনজুরি প্যাটার্নগুলোর একটা বড় রিজনই হচ্ছে তার পায়ের সমস্যা, পায়ের পাতার সমস্যা, এবং সে যেহেতু খুব বেশি ফিট বেসড প্লেয়ার, অনেক ফুটবলার থেকে স্ট্রেংথ বেসড, নেইমার কিন্তু স্ট্রেংথ বেসড ফুটবলার না, তিনি অনেক বেশি পায়ের পাতার উপর জোর দিয়ে বা আলতো ফুটবল খেলেন, টাচ এন্ড গো টাইপের ফুটবল খেলেন, যে কারণে তার ইনজুরির সমস্যাটাও অনেক বেশি। এই সমস্যা যদি আপনি যদি সিমিলার টাইপ অফ অ্যাথলেটের কথা বলি, এরকম অ্যাথলেট হচ্ছেন উসাইন বোল্ট। উসাইন বোল্টের এত জোরে দৌড়ানোর পিছনে একটা খুবই দুর্দান্ত সাইন্টিফিক লজিক হচ্ছে তার পায়ের পাতা অনেক বেশি হালকা, যে কারণে উনি ফেদার টাচে এক একটা লিপ নিতে পারে না। তারপর হচ্ছে আপনি যদি এমবাপ্পের দৌড় দেখেন, প্রত্যেকটা ফুটবলারের তো দৌড়ের প্যাটার্ন আলাদা, এমবাপ্পের দৌড়টা অনেক বেশি চিতাবাঘের মতো, অনেক বড় স্ট্রাইড নেন তিনি, সাধারণ মানুষের স্ট্রাইডের চেয়ে সেটা অনেক বড়। আবার লিওনেল মেসির যদি আপনি দেখেন, লিওনেল মেসি অনেক বেশি আপনার সেন্টার বেস, মানে ভূপৃষ্ঠের যে শক্তি, যেই শক্তি তাকে গ্র্যাব করে রাখে, সেইটা তার হাইটের কারণে সে বেশি কাজে লাগাতে পারে, এবং তার মুভমেন্টগুলো অনেক ছোট পায়ে তিনি মুভ করতে পছন্দ করেন। সো এইগুলোর কারণেই আসলে প্লেয়ারদের ইনজুরি কমে বাড়ে। নেইমার, রোনালদো বা মেসির মতো যে শব্দটা বলবো ডিসিপ্লিনড না, এটা একটা বড়, এবং নেইমারের ফিজিকটাও আসলে নট লাইক দ্যাট, তাই না? তাদের সঙ্গে হয়তো ডিসিপ্লিনটা যদি সে কন্টিনিউ করতো, তাইলে হয়তো ফিজিক্যাল সমস্যাটা কাটিয়ে ওঠা যেত। ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি 2006 সাল থেকে প্রায় আমাদের টানা এন্টারটেইন করছেন, এবং রেগুলারলি দেখতেছি তারা এখনো হ্যাটট্রিক করতেছেন, 2 গোল দিচ্ছেন, 3 গোল দিচ্ছেন। এটার কারণ হচ্ছে তাদের ডিসিপ্লিনারি জীবন। এবং বার্সেলোনা থেকে 222 মিলিয়নে তার প্যারিস সেন্ট জার্মেইয়ে যাওয়ার গল্পটাই হচ্ছে নাইট ক্লাবে যাওয়ার গল্প বেসিক্যালি। বার্সেলোনার ডিসিপ্লিন লাইফ থেকে নেইমার নাইট ক্লাবটা চুজ করছে, যেটার ফল এখনো পর্যন্ত সে ভোগ করতেছে। সত্যি কথা বলতে ভেরি গুড, মানে একেবারে চমৎকার একটা, মনে হয় একটা লাইন দিয়ে আমরা শেষ করতে পারি নেইমারের প্রসঙ্গে। সো রায়হান, অফকোর্স, মানে এই আলোচনার মানে হচ্ছে যে ইউ ওয়ান্ট টু সি নেইমার ইন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ব্রাজিল, তাই তো? মানে আমি তো 23 জন ফুটবলার নিচ্ছি, আমার তো খেলতেছে 11 জন। সো আলটিমেটলি আসলে নেইমারকে বাইরে রেখে, মানে ওই 23 জনেরও বাইরে রেখে আমার তো লাভ হচ্ছে না। আমি তো এমন না যে নেইমার যেখানে খেলছে সেখানে আমার খুব ভালো অপশন আছে, যেহেতু রদ্রিগো এবং এস্তাভিও দুইজনই হচ্ছে ইনজুর্ড। এই দুইজন যদি ফিট থাকতো, আমি বলতাম নেইমার বাইরে থাক, যা আছে ওইটা দিয়ে খেলুক, বাট এই দুইজন যেহেতু ইনজুর্ড, আমি চাই নেইমার খেলুক। অলরাইট, আমার মনে হয় এই চাওয়াটা প্রত্যেকের, এবং একটা জিনিস আমাদের একটু মাথায় রাখা দরকার, মনে করে দিই, সেটা হচ্ছে নেইমারের বয়স হচ্ছে 34, and this is going to be his last world cup, of course. এরপরে আসলে তিনি আর অলরেডি লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছি কিনা উই ডোন্ট নো, আসলে অলরেডি তিনি হয়তো ভাবে শেষ বিশ্বকাপ খেলে ফেলেছে। তো বিশ্বকাপের মঞ্চে আসলে নেইমারের মতো একজনকে না দেখাটাও এটা একটা বড় মিস হবে আমাদের ফুটবল ফ্যানদের জন্য। অবভিয়াসলি তিনি যেরকমই খেলুক, যেভাবেই গড়ে দিক, পড়ুক, ইনজুরি হোক, বাট স্টিল উই ওয়ান্ট নেইমার ইন দ্য পিচ। রায়হান আমার দিকে তাকাচ্ছে। অলরাইট, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। তো আপনাদের মন্তব্য একটু জানাবেন নিশ্চয়ই নিচে কমেন্টস করে। নেইমার কে আপনারা আসলে ওয়ার্ল্ড কাপের এই দলে তিনি ডিজার্ভ করেন? আমি আশা করি নেইমার এই কয়েকদিন একটু সাবধান থাকুক, কারণ সাবধানের নেইমার। আমাদের সবারই আসলে একটু সাবধানেই থাকতে হবে। অর্থাৎ আমরা এই যে দেখেন, আমরা প্রচুর কথা বলবো, কথার মারামারি হবে, কিন্তু আমরা সাবধান যেন দূরত্বটা যেন বজায় থাকে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি থেকে।